নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় নারী শক্তি বন্দনা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং আজ সাফ কথায় মূলত যে আমরা জানি সংসদে যেখানে সংরক্ষিত আসন এবং মহিলাদের যে আসন সংরক্ষণ নিয়ে যেখানে বিল পেশ করা হয়েছিল সেই বিল এবং তার পাশাপাশি ডিলিমিটেশন বিল, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অতিথিরা থাকবেন, আমরা পরিচয় করাবো। তবে আপনাদের জানিয়ে রাখি প্রথমেই, যেহেতু শত চেষ্টা, সেই চেষ্টা করেও সংসদে পাশ হলো না 131তম সংবিধান সংশোধনী বিল 2026, নারী শক্তি অধিনিয়ম এবং আসন পুনর্বিন্যাস বিলকে জুড়ে এই বিল পাশ করতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, কিন্তু বিরোধীদের প্রতিরোধে এই বিল পাশ করতে পারেনি কেন্দ্র। আর এরপরই বিরোধীরা নারী বিদ্বেষী এবং নারী বিরোধী এই আক্রমণের সুর চড়িয়েছে পদ্ম শিবির। পাল্টা সংবিধানের জয় বলে দাবি বিরোধীদের। শুক্রবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা সাংসদরা। শনিবার প্রাইম টাইমে একেবারে রাত 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলেছেন ভ্রূণ হত্যা করেছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কেরালাম, তামিলনাড়ু এবং বাংলার ভোটের আগে বিজেপির যে এই আগ্রাসন, সেই আগ্রাসনের গুড় ঘরে তুলবে কি বিজেপি? মহিলা ভোটাররা কি বুঝবেন কে তাদের শত্রু বা কেই মিত্র? আমরা আলোচনা করব এই বিষয়ে। তবে প্রথমেই আপনাদেরকে শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঠিক কি বলেছিলেন, শুনুন। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं बहनों उनसे मैं क्षमा प्रार्थी हूं। साथियों, हमारे लिए देश हित सर्वोपरि है, लेकिन जब कुछ लोगों के लिए दल हित सब कुछ हो जाता है, दल हित देश हित से बड़ा हो जाता है, तो नारी शक्ति को, देश हित को इसका खामियाजा उठाना पड़ता है। इस बार भी यही हुआ है। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। একেবারে আমরা যেমনটা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ, সেই ভাষণে দেখা গেল তার চোখে জলও। রাতে 8টায় গতকাল অর্থাৎ শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভ্রূণ হত্যার পাশাপাশি একাধিক বিষয়ে তার মন্তব্যে আমরা শুনেছি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা বিল বিরোধিতায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন শোনাই। बीजेपी saying कि Congress is anti-women after bill defeat. They should bring the old women's bill, the one which was passed by all parties, immediately on Monday. Whole parliament on Monday, bring the bill and let's see who's anti-women. We will all vote and support it. And Kiran Rijiju also saying BJP saying कि Congress is anti-women after bill defeat. They should bring the old women's bill, the one which was passed by all parties, immediately on Monday. Whole parliament on Monday, bring the bill and let's see who's anti-women. We will all vote and support it. And Kiran Rijiju also saying বেশ, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী তিনি যেমনটা বলছেন যে শুধুমাত্র যে মহিলা সংরক্ষণ বিল তা নয়, তিনি কিন্তু ডিলিমিটেশন বিলের কথাও উল্লেখ করেছেন। আমরা আলোচনায় ফিরবো, আলোচনায় যাব এবার। আমরা যাদেরকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথিরা, পরিচয় করাবো। অনলাইন যুগে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত বিশিষ্ট সমাজকর্মী রজনী শাহ, তথা তিনি ডেপুটি ডাইরেক্টর অফ ইন্সপায়ারিং ইন্ডিয়ান ওমেন নর্থ ইস্ট চ্যাপ্টারেরও। আপনাকে স্বাগত জানাচ্ছি রজনীদি। আমাদের সঙ্গে রয়েছেন মিত্রা সোম, বিবেকানন্দ সেন্ট
স্টুডেন্ট ইংলিশ একাডেমির অধ্যাপিকা তথা বিশিষ্ট শিক্ষাবিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি মিত্রাদি। আমাদের সঙ্গে অনলাইন যুগে যুক্ত হয়েছেন অসমের হাইলাকান্দি থেকে বিজেপি নেতা সুব্রত চৌধুরী। সুব্রত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রফেসর সৈকত মণ্ডল, ডিরোজিও কলেজের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, কলকাতা থেকে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মনীষা সরকার, বিজেপি নেত্রী। আপনাকেও স্বাগত জানাচ্ছি মনীষাদি। আশা করি শোনা যাচ্ছে ঠিকঠাক করে, সকলেই শুনতে পাচ্ছেন কি? শ্যামলীদি রয়েছেন কি আমাদের সঙ্গে? কল্যাণী রায় বা শ্যামলীদি, আপনারা কি রয়েছেন? ঠিক আছে, আমি আসবো আস্তে আস্তে। অনলাইন যোগে যুক্ত হচ্ছেন প্রত্যেকে এক এক করে, আমি আসবো আলোচনা। এবার যেহেতু আমাদের সঙ্গে রজনীদি রয়েছেন, আমরা জানি যে আজকে আমাদের এই শো এর নাম নারী শক্তি বন্দনা। আমরা দেখেছি যে শুক্রবারে যখন এই বিল নারী সংরক্ষণ, নারী সুরক্ষা এবং যে আসনের পুনর্বিন্যাস যেখানে হয়েছে তা নিয়ে যখন সংসদে একটা বিল পেশ করা হয়েছিল, সেই বিলের কিন্তু বিরোধিতা করতে দেখা যায় বিরোধীদের। অর্থাৎ কোথাও গিয়ে একটা টানাপোড়েনে রয়েছি আমরা। এবং এই বিল পাশ না হওয়ার পর গতকাল অর্থাৎ শনিবার আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং একেবারে তার চোখে দেখা গিয়েছে অশ্রুজল। অর্থাৎ তিনি কোথাও গিয়ে বিরোধীদের আবার নিশানা করছেন, যে তার মুখে যে মন্তব্য উঠে আসছে যে কোথাও গিয়ে আবারও ভ্রূণ হত্যা, কোথাও গিয়ে আবারও নারীদেরকে সংরক্ষণের যে দাবি তিনি করেছিলেন সেখানে জায়গা করে দেওয়া হচ্ছে না। তো গোটা বিষয়টাকে আপনি কিরকম দেখছেন? প্রথমে দেখুন, এই নারী সংরক্ষণ বিলটা কিন্তু ভীষণ দরকারি একটা বিল ছিল, কারণ সেটা আমাদের নারীদের সুরক্ষার জন্য করা হয়েছিল। সেটা ডিলিমিটেশনের বিলের সাথে মানে কিছুটা মানে রয়েছে। 2023 সালে যখন নারী সংরক্ষিত বিলটা যখন পাশ হয়, তার সাথে সাথে ডিলিমিটেশন বিলটাও রয়েছিল। কিন্তু এই যে গতকাল যেটা বিল পাশ হলো না, সেটার পর দেখা গেছে যে নারীদের যে সমস্যা, যে সমস্যাগুলোকে নিয়ে মানে কথা বলার জন্য নারীদের যে প্রয়োজনীয়তাটা ছিল বা নারীদেরকে উঠে আসার যে দরকারটা ছিল, সেখানে কোথাও না কোথাও আঘাত করা হয়েছে, সেটাকে মানে রেস্ট্রিক্ট করা হয়েছে আমি বলবো। কারণ নারীদের সমস্যা নারীরাই বুঝবে, সেটা কোনোদিনও পুরুষরা সেই মানে প্রবলেমগুলো বুঝবে না। তো সেখানে যখন এই মানে বিলটা যখন পাস হলো না বা হতে দেওয়া হলো না, তার জন্য কিন্তু নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু সমস্যাই রয়ে গেছে। সেটার সমাধান খোঁজার বা সেটা নিয়ে মানে আলোচনা করার জন্য মানে আমাদের পার্লামেন্টে খুব কম সংখ্যক নারীরা আছে। এখন যদি 33%, যেটা মানে আমাদের সাংবিধানিক অধিকার, সে অধিকার মতে 33% বিল মানে সিট যদি মহিলাদেরকে দেওয়া হতো, তাহলে মহিলাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আরো বেশি করে আলোচনা করা যেত আর সেগুলোর আরো বেশি করে সমাধান পাওয়া যেত। কিন্তু যেহেতু সেটা হলো না, এখন আবার সেই 30 বছর পুরনো লড়াই, আবার সেই মানে আবার শুরু থেকে শুরু করতে হবে সেই লড়াইটা। 30টা বছর নারীরা একটা আশায় ছিল যে সেই বিলটা পাস হলে নারীদের একটু হলেও মনের কথা বোঝার জন্য পার্লামেন্টে ওদের একটা ভয়েস হবে। কিন্তু সেই বিলটাকে মানে নাকচ করে আমাদের যে ভয়েসটা ছিল সেই ভয়েসটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। তো সেটা খুবই দুঃখের বিষয়। আর মানে 17 এপ্রিল সেটাকে মানে ব্ল্যাক ডে হিসাবে ধরাটাই মানে দরকার, কারণ পুরো দেশের নারীরা কোথাও না কোথাও গিয়ে এটাতে ভীষণ আঘাত পেয়েছে। বেশ আমি আসবো। আমাদের সঙ্গে অধ্যাপক সৈকত মণ্ডল রয়েছেন। সৈকত স্যার, আমি আপনার কাছে আসছি এই বিষয়টা নিয়ে, যেহেতু ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের নারী সমাজের মধ্যে আমরা দেখেছি এই বিল যখন পাশ হলো না, প্রত্যেকে কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন। কোথাও গিয়ে সামনে যে নির্বাচন, তাতে তো প্রভাব পড়বে এমনটা মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু আপনি একজন অধ্যাপক, তার পাশাপাশি সমাজে নারীদের যে গুরুত্ব, সেই ক্ষেত্রে এই গোটা বিল আনা যদি হতো তাহলে কতটা প্রভাবশালী হতো বলে মনে করেন? না, আমার আগে দিদিভাই যিনি বললেন যে নারীর এই বিল যদি আনা হতো, তাহলে নারীরা তো কেবলমাত্র নারীদের কথা নারীরাই বলতে পারে, অন্যেরা তো কেউ বলতে পারে না। তারপরে এবং এই বিলটা এলে নারীদের একটু সুবিধা হতো বা আরো এক ধাপ এগিয়ে যেত, অনেকটা এগিয়ে যেতে পারতো। আমি জানি না
সতীদাহ প্রথা নিবারণের ক্ষেত্রে কোন নারী এগিয়ে এসেছিল? রামমোহন রায়, তিনি পুরুষ ছিলেন। বিধবা বিবাহ আন্দোলন, বিধবা বিবাহ প্রবর্তন কোন নারী করেছিল আমি জানি না, এটা বিদ্যাসাগর করেছিলেন, তিনি পুরুষ ছিলেন। নারী শিক্ষা প্রসার সর্বপ্রথম বিদ্যাসাগরই 33টা স্কুল নিজের পকেটের পয়সায় 3129 টাকা, সেই সময়ে সে টাকা তিনি ইংরেজ সরকারের কাছে পাননি, তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমি জানি না সেখানে কোন নারী এগিয়ে এসেছিলেন। এটা এরকম বিষয় নয় যে নারীর বিষয় নারী বুঝবে, আসল বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়ন। সেই ক্ষমতায়নের ক্ষেত্রে নারী সংরক্ষণ বিল যদি আনতে হয় তাহলে 543টা যেটা লোকসভার সিট আছে সংখ্যা, সেইখানে সেই 33% নারীকে নিশ্চিত করা যাচ্ছে না কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি অশ্রুসিক্ত ছিলেন, অথচ তার দল, সর্ববৃহৎ ভারতবর্ষের বিজেপি দল, যে দল অসংখ্য রাজ্যে ক্ষমতায় আছে, সরকারে আছে, এবং আমাদের দেশের সরকার, তাদের নারীদের সংখ্যা পার্লামেন্টে মাত্র 18% কেন? কেন তারা সংরক্ষণ তো 33% হয়েই আছে, সেই 33%টাকে কেন তারা এনশিওর করতে পারলেন না? তারা নারী সংরক্ষণ বিলের নাম করে লোকসভার সিট, যেটা 1971 সালে সেন্সাস হওয়ার পর ফ্রিজ করে দেওয়া হয়েছিল, 543টা সিটের বেশি আর করা যাবে না, যাবে যদি এগেন সেন্সাস করা হয়, সেই সেন্সাস না করে হঠাৎ এতগুলো সিট সংখ্যা বাড়িয়ে দিয়ে তিনি কি করতে চাইলেন? 543টার মধ্যেই নারীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা আগে কি, সেটা তাকে আগে বলতে হবে। তারপরে তো অশ্রুসিক্ত যে আমি 543টার মধ্যে 33% এনেছি, আমি আরো আনতে চাই, এবং সেটা আনতে দিল না, তাই ভ্রূণ হত্যা হলো। আসলে দুটি রাজ্যের সামনে ভোট, একটা পশ্চিমবঙ্গের ভোট, একটা তামিলনাড়ুর ভোট। তামিলনাড়ুতে 62% মহিলা ভোটার, আর পশ্চিমবঙ্গের মহিলা ভোটার সংখ্যাধিক্যে যেমন বেশি, তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলি মানুষের পরিপ্রেক্ষিতে প্রকল্প আনা হয়েছে সেগুলো অনেকগুলি নারী কেন্দ্রিক। সে একেবারেই কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি নারী কেন্দ্রিক। এখন সেখানে নারী ভোটে, মহিলা ভোটে থাবা বসানোর জন্য ঠিক এই দুটো রাজ্যে ভোটের আগে আগে এই যে কুমিরাশ্রু প্রকাশ করার প্রচেষ্টা হলো, এবং তারপরে তিনি সেই বিলটা আনতে চাইলেন 17 তারিখে, 18 তারিখেই তিনি পরের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, যে এরা আনতে দিল না। যে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এটা করতে চাইলেন, কি কারণে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন? এটা কি জাতির ক্রাইসিস? আমাদের নোটবন্দি যখন হয়েছিল জাতির ক্রাইসিস ছিল, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে সেটা জাতির ক্রাইসিস নয়। আমাদের করোনা যখন হয়েছিল তখন জাতির ক্রাইসিস ছিল, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, যদিও করোনা চলাকালীন আরো দুবার করোনায় ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, একবার থালা বাজাতে বলেছিলেন, একবার লাইট জ্বালাতে বলেছিলেন। এটা কি জাতির ক্রাইসিস? জাতির ক্রাইসিস যদি তিনি মনে করেন তাহলে এনশিওর করুন 543টা যে লোকসভায় সিট আছে তার মধ্যে থেকে 33% নিজের দল আগে নিজে করে দেখান, বিজেপি আগে করে দেখা যে আমি সব থেকে বৃহৎ সংখ্যক মহিলা সাংসদ আমার নিম্নকক্ষ উচ্চকক্ষে আমি নিয়ে এসেছি। বেশ বেশ, আমি উত্তরে যাব। আমাদের সঙ্গে মিত্রাদি রয়েছেন। মিত্রাদি যেমনটা বলছেন, প্রফেসর সৈকত মণ্ডল তিনি যেমনটা বলছেন যে একেবারে বাংলায় ভোট রয়েছে সামনে, তামিলনাড়ুতে ভোট রয়েছে, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা পুরোপুরি গম্ভীরাস্ত্র। আপনি কি মনে করেন? আমি এই ডিবেটটাতে যাব না যে টাইমিং কি ছিল, কেননা কি এইগুলো গেমস হয়তো বা সব পলিটিক্যাল পার্টি মানে নিশ্চয়ই এটা মাথায় রাখে, এটাকে গেম বলবো, স্ট্র্যাটেজি বলবো, চাণক্য নীতি বলবো, সেটা আমি জানি না। তো আমি ওই ব্যাপারগুলোতে যাচ্ছি না, আমি যাচ্ছি কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস। আমি আরম্ভ করব প্রিয়াঙ্কা গান্ধীর কমেন্টটা দিয়ে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে আমাদের আগে যেটা বিল পাস হয়েছে সেই বিলটা আনুন, আমরা সবাই ওটাতে সাপোর্ট করেছিলাম। এবার ওটা উনি কোন বিলটার কথা, আপনারা একটা ক্লিপ দেখালেন তো, ওটা উনি কোন বিলটার কথা রেফার করছেন? 2010-এর ইউপিএ পাস করা বিল নাকি 2023-এর বিল যেটার অ্যামেন্ডমেন্টের জন্য এখন এসছে? এবার 2010-এর কথাটা কিন্তু কেউ বলছে না। 2010-এ ইউপিএ বিলটা এনেছিলেন যেটা রাজ্যসভাতে পাস হয়েছিল।
সেখানে তৃণমূল পার্টিসিপেট করেনি, কিছু আরও পলিটিক্যাল পার্টি যেরকম আরজেডি, এসপি, বিএসপি বোধ হয়, আই এম নট ভেরি শিওর বিকজ আই এম নট আ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি একজন কমন ভোটার, এবং আমার যতদূর মনে পড়ে তারা পার্টিসিপেট করেনি। ইয়েট রাজ্যসভাতে আপার হাউসে, আমাদের আপার হাউসে কিন্তু এই বিলে কিন্তু কোনো ডিলিমিটেশনের মানে কনটেক্সট ছিল না, কন্ডিশন ছিল না, ডাইরেক্টলি জাস্ট রিজার্ভেশনের ওপরে এই বিলটা ছিল এবং সেটা আপার হাউসে পাস হয়ে গিয়েছিল। আপার হাউসে 2010-এ পাস হওয়ার পরেও লোকসভাতে কেন পাস হয়নি 4 বছরে? সো দ্যাট ইজ আ কোয়েশ্চেন, এবং তার হয়তোবা তার উত্তরটা এটাই যে তখন যেটা ইউপিএ গভর্নমেন্ট ছিল, তার যারা অ্যালিস ছিল তারা হয়তো সাপোর্ট করতো না, তার এটা নিয়ে রাজ্যসভাতেও প্রচুর মানে ডিসকাশনস অ্যান্ড ডিবেটস হয়েছে, ওয়াকআউটস হয়েছে, হট সিনস আমরা দেখেছি। কামিং ব্যাক টু 2023, এবার 2023-তে ফাইনালি বিল 33% রিজার্ভেশনের বিল পাস হলো, বাট ওখানে দুটো কন্ডিশন ছিল যে ডিলিমিটেশন করতে লাগবে, এবার ডিলিমিটেশনটার জন্য সেন্সাস লাগবে, ঠিক আছে? এবার অ্যাজ এ কমনার আমার প্রশ্ন হচ্ছে ডিলিমিটেশনটা কি প্রয়োজন? সো তাতে করে যদি আমরা একটু হিস্ট্রি দেখি, আমাদের কনস্টিটিউশন দেখি, আর্টিকেল 82 অ্যান্ড আর্টিকেল 170, এই দুটো আর্টিকেল কিন্তু ডাইরেক্টলি মানে মেনশন করেছে যে প্রত্যেক সেন্সাসের পরে ডিলিমিটেশন একটা দরকার টু এনশিওর যে পপুলেশনের যেটা ডেমোগ্রাফি যেটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা যেন অ্যাবজর্বড হয়। এবার ইজ ইট সো সিম্পল? নো, ইট ইজ নট সিম্পল। কেন সিম্পল নয়? এখানে কমপ্লিকেশনস কি করে আসছে? বিকজ অফ আ অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা প্রফেসর উনি বললেন যেটা ফ্রিজ করে দেওয়া হয়েছিল, যে 1971-এর যেটা নাম্বার অফ সিটস ওটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। সো ইট ইজ নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। এবং আজকে যদি আমরা দাঁড়িয়ে বলি, উনি বললেন অনেক কথা বললেন, যে উনি বিদ্যাসাগরের কথা বললেন, উনি রাজা রামমোহন রায়ের কথা বললেন, উনি সাবিত্রীবাই ফুলের কথা বললেন না। আর এখানে আমরা ইট ইজ নট ম্যান ভার্সেস উইমেন, ডেফিনেটলি ইট ইজ অ্যাবাউট আমরা সবখানে ইকুয়ালিটির কথা বলছি, দেন ভাই নট ইকুয়ালিটি হিয়ার? আমরা বাইরের দেশের একটু কয়েকটা স্ট্যাটিস্টিক্স যদি দেখি, ফ্রান্সে যেরকম ওখানে সিটের রিজার্ভেশন নেই, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা যদি ইকুয়াল নাম্বার অফ ভোট মানে ক্যান্ডিডেটস মেন অ্যান্ড উইমেনের মধ্যে যদি না দেয়, তাদেরকে পেনালাইজ করা হয়। বেশ, আমি আসবো, আবার আলোচনায় আসবো। একটু আমি চলে যাই, বিজেপি নেত্রী রয়েছেন শুভ্রা চৌধুরী আমাদের সঙ্গে। শুভ্রাদি, এবার শোনা যাচ্ছে? শুভ্রাদি কি শুনতে পাচ্ছেন? আমি এতটাই বলতে চাই যে হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বলতে চাই যে প্রিয়াঙ্কা গান্ধী উনি বলেছেন যে উনি রিজার্ভেশনের এগেনস্টে নয়, কিন্তু উনি যদি রিজার্ভেশনের এগেনস্টে না থাকেন তাহলে কেন এই বিলটা অপোজিশন পার্টি কংগ্রেস, সিপিএম, ওরা আইএনডি সরকার মিলে এটা খারিজ করে দিল? তারপর এই বিলটা খারিজ করার পর ওনারা সংসদে উদযাপন করছেন। এটা কি? উনি তো একজন মেলুক হয়ে কি ওনার মানে এসব করা ঠিক হয়েছে? এই প্রশ্নটা নিয়ে আমি যাব। আমাদের সঙ্গে তৃণমূল নেত্রী রয়েছেন শ্যামলী সরকার। শ্যামলীদি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি মহিলা সংরক্ষিত বিল নিয়ে আমরা কেউই চাইছি না যে মহিলা সংরক্ষিত বিল পাশ হবে না, কিন্তু যেটি 2023 সালে 22শে সেপ্টেম্বর পাশ হয়ে গেছে, তাহলে আবার নতুন করে কি সংরক্ষিত বিল আসবে? কিন্তু এটা মহিলা সংরক্ষিত বিল বলে ডিলিমিটেশন যেটা করা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে না। এই যে একটা কুমিরের কান্না চলছে, বাইরে এসে জনগণকে বোঝাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সংসদে পাশ হলো না, সংসদে কেউ সমর্থন জানালো না। এই সমর্থন তো জানানো হয়েছিল 2023 সালে 22শে সেপ্টেম্বর মহিলা সংরক্ষিত বিল পাশ হয়ে গেছে, তা এখনো কার্যকরী হয়নি। তাহলে যে বিলটি 2023 সালে পাশ হয়ে গেল সেটি আবার নতুন করে করার কি মানে? অ্যাকচুয়ালি তা নয়, বলতে পারেন অ্যাকচুয়ালি মহিলা সংরক্ষিত বিলের চক্ষু আড়ালে ডিলিমিটেশন করা। ডিলিমিটেশনটা কি এটা আমরা সবাই জানি, যে ধরুন একটা লোকসভা বা বিধানসভা, তার আসন সংখ্যা এবং সীমানাটা বাড়ানো। এবার সেক্ষেত্রে
ধরুন এমন রাজ্য আছে যেমন ধরুন বিহার, গুজরাট, দেখবেন 160 থেকে 140% জনসংখ্যা বৃদ্ধি। আবার মহারাষ্ট্র বা পশ্চিমবঙ্গে মোটামুটি 100 থেকে 130% জনসংখ্যা বৃদ্ধি। আবার সেইভাবেই কেরালা বা তামিলনাড়ুতে 60% থেকে 80% জনসংখ্যা বৃদ্ধি। তাহলে যদি ওই আসন সংখ্যাগুলো বৃদ্ধি পায় অন্যান্য রাজ্যগুলিতে, তাহলে তারা যে সুবিধাটা পাবে এবং সেখানে কি হবে, বিজেপির সুবিধা হবে। যত আসন সংখ্যা বাড়বে তত তাদের সদস্য সংখ্যা বা তত তাদের আর কি যেটাকে কি বলে সাপোর্ট, সেটা পাবে। এদিকে বেশ, আপনি অর্থাৎ বলছেন যতটা আসন সংখ্যা বাড়বে ততটা কিন্তু সাপোর্ট তারা পাবে। আমি আসবো আপনার কাছে আবারও। বক্তব্য হচ্ছে শ্যামলী, বিজেপির স্বার্থ সিদ্ধি হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক থেকে আপনি যদি দেখেন তাহলে 2021 সালের পরে দেখবেন আমাদের 40 জন হচ্ছে বিধায়িকা, মানে হচ্ছে এমএলএ। আর আপনি যদি এটাও দেখেন যে এমপি, সেখানে আমাদের 11 জন এমপি, এবং আমাদের পঞ্চায়েতে প্রায় 50% মহিলা সংরক্ষিত আসন রয়েছে। তাই জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গে আলাদা করে আর মহিলা সংরক্ষিত বলে কিছু নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরই প্রায়োরিটি দিয়েছেন। বেশ, আমরা আসবো, আলোচনা আবারও আসবো, প্রতিক্রিয়া নেব প্রত্যেকের কাউন্টার, প্রত্যেকে কি বলছেন। একটা ছোট্ট বাণিজ্যিক বিরতির সময়, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরলাম নারী শক্তির বন্দনায়। আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরাও রয়েছেন, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। কল্যাণীদি, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলায়, এবং অন্যান্য অতিথিরাও রয়েছেন। আমি প্রথমেই কল্যাণীদির কাছে এবার চলে আসবো। কল্যাণীদি, যেখানে আমরা দেখেছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একেবারে অশ্রুসিক্ত নয়নে তাকে দেখা গিয়েছে যে এই যে বিল আসন সংরক্ষণ, যেখানে 33% আসন নিয়ে সংরক্ষণের জন্য বিল পেশ করা হয়েছিল, কিন্তু সেই বিল নাকচ করে দেওয়া হয়েছে, এবং বিরোধীদের তিনি কড়া ভাষায় বলছেন যে কোথাও গিয়ে ভ্রূণ হত্যা, এবং একাধিক মন্তব্য তার মুখে উঠে আসছে। আপনি গোটা বিষয়টাকে কিরকম দেখছেন? ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নারী শক্তি অধিনিয়ম বিলটি, এটি শুধু একটি নিছক বিল নয় কিংবা এটি কোনো আইন নয়, এটি নারীদের সম্মান। এই দেশের অর্ধেক আবাদি, এই দেশের অর্ধেক ভোটার যারা, আমরা যারা অর্ধেক আকাশ বলে নিজেদের দাবি করি না, শুধু আমরা সরকার গড়ি। এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার 30 বছর পরেও 30 বছরের যে অপেক্ষা ছিল যে এই দেশের নারীরা রাজনৈতিকভাবে একটা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে দেশের লোকসভায় এবং ত্রিপুরা সহ গোটা দেশের রাজ্য বিধানসভাগুলি এবং ইউনিয়ন টেরিটরিগুলিতে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি এই দেশের মহিলাদেরকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য 33% রিজার্ভেশন করার জন্য যে নারী শক্তি অধিনিয়ম বিল 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ করিয়েছেন সংসদের উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে, এবং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির যে সমর্থন নিয়ে এটা আইনে পরিণত হয়েছে, সেটাকে কিছু আইনি সংশোধনী আনার জন্য লোকসভায় একটা বিশেষ অধিবেশনের আহ্বান করেছেন 16 থেকে 18। দেশের প্রধানমন্ত্রী সেই বিলের উপর চর্চা করেছেন, এই সংশোধনীর উপর আলোচনা করেছেন, কিন্তু আমরা জানি, আমরা দেখে এসেছি যে কংগ্রেস দল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই দেশের মহিলাদের যে সম্মান করে না, এবং ইন্ডি জোট এই দেশের মহিলাদের সম্মান দিতে যারা অস্বীকার করেছেন, সংসদে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করেছেন, তাদের আমরা ধিক্কার জানাই। এই দেশের অর্ধেক আবাদিকে যারা সম্মান দিতে তৈরি নয়, শুধু পরিবার রাজনীতি করে এসছেন। ইউপিএ চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধীজি, তার সময়ও প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন, যিনি কংগ্রেস ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি, শুধুমাত্র কংগ্রেসের আন্তরিকতার অভাব থাকার কারণে। যখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর মহিলাদের নামে, মহিলাদের শৌচালয় দিয়ে মহিলাদেরকে যেভাবে তার লজ্জা নিবারণের ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য জনধন অ্যাকাউন্ট করেছেন,
করেছেন মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস অর্থাৎ মহিলাদেরকে আত্মনির্ভর করেছেন এবং লাখপতি দিদি বানিয়েছেন। আজকে দিদিরা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আত্মনির্ভর মহিলা গড়ার পর যখন এই দেশের মহিলাদেরকে রাজনৈতিকভাবে সুযোগ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী বিল এনেছেন লোকসভায়, সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিলের বিরোধিতা করছেন। তারা সংসদে দাঁড়িয়ে মেঝেতে তালি বাজিয়ে টেবিল চাপড়িয়ে এই বিলের বিরোধিতা করে আনন্দ উল্লাস করছেন। এই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জনবর্জিত নেতা, তাকে আমরা ধিক্কার জানাই। এটা গোটা দেশের নারীদের অপমান, গোটা দেশের নারীদের অভিশাপ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বয়ে নিয়ে যেতে হবে। গোটা দেশের 70 কোটি নারীদের যে অপমান করেছেন রাহুল গান্ধী, এর কোনো ক্ষমা নেই। বেশ বেশ, আমি আপনার কাছে আসবো কল্যাণীদি। একটু আমি যাই সৈকত স্যার এবং আমাদের সঙ্গে শ্যামলীদি রয়েছেন। সৈকত বাবু স্যার, আপনি কি বলবেন? যেখানে ইতিমধ্যেই আমাদের কল্যাণী দি বলছেন যে ইন্ডি জোট মহিলাদের সম্মান করে না এবং 70 কোটি মহিলাকে একবারে অসম্মান করা হয়েছে এই বিলের বিরোধিতায়। না না, তারা বিলের বিরোধিতা করেছে, এবারে সেটা যদি কেউ ভাবে যে মেয়েদের সম্মান করছে না, এটা তো ঠিক নয়। বিশ্লেষণ আর ভাবনা এক নয়। যদি বরং আমরা দেখেছি বিলকিস যারা ধর্ষণ করে হত্যা করলো তাদেরকে জেল থেকে বার করে মালা পরিয়েছে এই বিজেপি। আমরা দেখেছি হাথরসে জিপ কেটে দিয়ে, যাকে ধর্ষণ করা হলো জিপ কেটে দিয়ে জঙ্গলের মধ্যে পুলিশ দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে। আমরা দেখেছি মণিপুরে প্রকাশ্য দিবালোকে বিজেপি সরকার সেখানে রাস্তায় মেয়েদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে উলঙ্গ করে দিয়ে। একটা কথা প্রধানমন্ত্রী বলেননি, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, নিন্দাও প্রকাশ করেন। সুতরাং বইটা বলে লাভ নেই। বিরোধীরা সবাই, রাহুল গান্ধী কেন, যারা যারা বিরোধী পক্ষ ছিল তারা প্রত্যেকে সম্মিলিতভাবে এই বিলটার প্রতিবাদ করেছে। প্রতিবাদটা করেছে সংরক্ষণের বিরুদ্ধে নয়, 33% বিরুদ্ধে নয়। প্রতিবাদটা করেছে 543 এগেনস্টে 850টা সিটের যে লক্ষ্য নিয়েছে, যে লক্ষ্য ভিত্তিতে কারণে এই যে সেন্সাস না হলে এটা করা যাবে না। কি আপনারা জানেন নিশ্চিতভাবে যে কেন্দ্রীয় সরকারি যখন জন্ম নিয়ন্ত্রণের উপরে একটা পদক্ষেপ নিল, সেই জন্ম নিয়ন্ত্রণের হারে তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ অনেক বেশি এগিয়ে, অথচ উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্যগুলি অনেক বেশি জন্ম নিয়ন্ত্রণের হারে পিছিয়ে। বেশ, যার ফলে না শেষ করতে দিন, এই ক্যালকুলেশনটাই কাজ করেছে। যার ফলে যে সমস্ত জায়গা থেকে বিজেপির সিট আসবে, যেখানে জন্ম নিয়ন্ত্রণের হার বাঁধতে পারেনি বলে তাদের সিট সংখ্যা বেড়ে যাবে ডিলিমিটেশনের কারণে। শুধু কি বিজেপির সিট বাড়বে, সেখানে কি অন্য পার্টির মহিলারা কি সেখানে পার্টিসিপেট করতে পারবে না? সেটা তো নয়, প্রত্যেকটা পার্টি তো পার্টিসিপেট করতে পারছে সেখানে। সেখানে তো শুধু বিজেপির জায়গা দেওয়া হচ্ছে না, সেখানে তো বাকিদেরকেও সেই জায়গাটা দেওয়া হচ্ছে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। যখন একটা স্কুল বানানো হয় তখন সেটাতে কি শুধু ছেলেরাই পড়বে, সেখানে তো মেয়েরাও পড়বে। গুজরাট, বিহার তো বিজেপি সরকার। না না, আরে অবশ্যই না, গুজরাট, বিহার তো বিজেপি সরকার। সুবিধা করে না, আজকে গুজরাট যে জনসংখ্যা, মধ্যপ্রদেশের যে জনসংখ্যা, তাতে বিজেপির সুবিধা হবে। মনীষাদি, আমি আপনার কাছে আসবো। এই যে বলা হচ্ছে যে বিজেপির স্বার্থ সিদ্ধির জন্য এই বিল, আপনি কি মনে করেন? আমার তো হাসি পাচ্ছে ওনাদের কথা। ওনারা একটা রাজনৈতিক দলের কার্যকর্তার নেতৃত্ব একটা তৃণমূল দলের দল করছে। আজকে ডিলিমিটেশনটা যদি হয়, সেখানে শুধু বিজেপির প্রার্থীরা দাঁড়াবে, সেখানে কি ইন্ডি জোটের প্রার্থীরা দাঁড়াবে না, কংগ্রেস প্রার্থী দাঁড়াবে না, তৃণমূল প্রার্থী দাঁড়াবে না? সেখানে এদের ভয়টা কিসের? ডিলিমিটেশন হবে আমাদের ডেমোগ্রাফির উপরে। আমি আজকে আমার পঞ্চায়েত সমিতি জনগণকে সম্মান দেবে, অমিত শাহ নিজেদের ছেড়ে দিয়ে ওই 543টা সিটে আমি একটু আসবো আপনার কাছে। অডিওতে একটু সমস্যা হচ্ছে। সোনিয়া গান্ধীর পর রাহুল গান্ধী
অবশ্যই, বিশ্বাস করি না। প্রিয়াঙ্কা গান্ধী তার পারিবারিক সূত্রে যে রাজনৈতিক ক্ষমতা পেয়েছে সেটা ভারতীয় জনতা পার্টিতে এটা হয় না, এটা রাষ্ট্রবাদী দল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে 70 কোটি নারীর জন্য এই মর্যাদা চেয়েছেন। আমার দুটো পয়েন্ট আছে, কেউ সুযোগ করে দিচ্ছেন না, মহিলা তাদের অধিকার আদায়ের জন্য আমার দেশের পয়েন্ট দুটো প্রধানমন্ত্রী হচ্ছে কথা বলছেন। যে এক তো তৃণমূলের যিনি প্রতিনিধি উনি বারবার করে বলছিলেন যে ক্যারিয়ার কয়দিনে তিনি কি করে একটা কংগ্রেসের না, আমরা প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধী, সাধারণ সম্পাদিকা সব গান্ধীদেরকে ছেড়ে যদি আমি একজন ভারতীয় হিসেবে আমি প্রশ্ন করি এবং ভারতীয় নারী হিসেবে প্রশ্ন করি, আমার দুটো প্রশ্ন। মহিলা বিলকে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন কথা আমার বলতে চাই। তৃণমূল প্রতিনিধিকে, যে আপনারা বললেন যে মমতা ব্যানার্জি হোক, আপনার পার্টি হোক, আপনাদের প্রচুর মহিলা বিধায়ক, তাহলে আপনারা 2010-এর যখন উইদাউট এনি কন্ডিশন রিজার্ভেশন বিল এসেছিল, আপনারা কেন ওয়াকআউট করেছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমার, যে ডিলিমিটেশন আপনারা খুব বলছেন 2023, সবাই বলছেন, আমি এখানে, আপনি দেখুন, আমি সাধারণ নাগরিক, আমার কাছে আপনারা পলিটিশিয়ান এবং আমি একজন সাধারণ নাগরিক, আমার কাছে প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো আপনাদের জন্য। সেই প্রশ্নের উত্তরগুলো আমি ভাবছি যে আমি সবার হয়ে আমি এই প্রশ্নগুলো আপনাকে করছি এবং প্রথম প্রশ্নটা আমি করলাম, তার উত্তর যদি আছে তো বলবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনারা সবাই বলছেন এবং আমাদের পলিটিক্যাল স্টেটমেন্টসও দেখেছি যে 2023 বিল খুব ভালো ছিল, আমরা সবাই পাস করেছি, ওটা হয়ে গেছে। সরি, ওটা হয়নি, ওটা একটা বিল ছিল, তার ইমপ্লিমেন্টেশনের একটা ব্যাপার আছে। এবার ইমপ্লিমেন্টেশনের জন্য তাতে দুটো কন্ডিশন আছে। এবার সেই বিলটা যখন পাস হয়েছিল, ওই দুটো কন্ডিশন কিন্তু ছিল, তখন কেন আপনারা প্রশ্ন উঠালেন না? তখন কেন বিলটা পাস হতে দিলেন? তাহলে শ্যামলীদি বলুন। শ্যামলীদি, 2023-এ যখন 22শে সেপ্টেম্বর বিলটা পাস হলো তখন কিন্তু সবাই সমর্থন করেছিল এবং আমাদের সাংসদরা সমর্থন করেছিল। আপনি হয়তো জানেন না, আপনি একটু দেখুন, সমর্থন করেছিল। কিন্তু আমি 2023-এর কথা বলিনি, আমি 2010-এ আপনারা ওয়াকআউট করেছিলেন এবং 2023-এ যখন আপনারা পাস করেছিলেন, সেখানে ডিলিমিটেশন এবং সেন্সাস দুটো কন্ডিশনই লেখা ছিল, সেটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন। তো এখন প্রবলেমটা আমরা আলোচনা করি, বিজেপি কংগ্রেস ছেড়ে দিয়ে আমরা প্রবলেমটা আলোচনা করি। আলোচনার প্রবলেমটা হচ্ছে ডিলিমিটেশন তখনও ছিল, একটা কন্ডিশন ছিল যে সেন্সাস হতে লাগবে। এবার সেন্সাসটা এখন পর্যন্ত সে বিটুইনে কোভিড হয়েছে, যা হয়েছে সেই কারণে সেটা সেন্সাসটা হয়নি এবং সেই সেন্সাসটা ধরে যদি আমাদেরকে রিজার্ভেশন বিল আনতে হয়, সেটা 2034 হয়ে যাবে। মনীষাদি কিছু বলতে চাইছেন? The only request is কি 2011 এর মনীষাদি, আপনাকে জানতে হবে যে টেলিভিশন বিলটা যে বলছেন, সেটার জন্য যে রাজ্যগুলোতে জনসংখ্যা বৃদ্ধি আছে তারা তো সুবিধা পাবে, তাই না? আমি একটু আসি শুভ্রাদির কাছে। শুভ্রাদি, আপনার উত্তর। রাজস্থান, বিহারের মতো জায়গায় জনসংখ্যা বৃদ্ধি সরকার বলেছিল, যারা একটু বলতে চাই। বলুন কল্যাণীদি, বলুন কল্যাণীদি, বলুন। একটু বলতে চাই, দেখুন, বিষয়টা রাজনৈতিক বা অরাজনৈতিক নয়, বিষয়টা মহিলাদের আত্মমর্যাদার বিষয়। এটা রাজনৈতিক মহিলারা শুধু কথা বলবেন, অরাজনৈতিক মহিলারা থাকবেন না এই আলোচনায়, এটা নয়। ডিলিমিটেশনে আপত্তিটা কোথায়? ডিলিমিটেশনে শুধু ভারতীয় জনতা পার্টির লোকেরা প্রতিনিধিত্ব করবে এটা তো নয়, কংগ্রেস প্রতিনিধিত্ব করবে, বাকি সব সমাজবাদী পার্টি প্রতিনিধিত্ব করবে। আপনাদের যদি মহিলাদের সম্মান দিতে হয়, তাহলে 543টা সিটের আমি আসবো। শুভ্রাদি, আপনার কাছে আসবো। সিটের মধ্যে মহিলাদের আনুন। প্রতিটি ব্যাপারে ওরা বিরোধিতা করে যাবে। যখন 3 তালাকের ব্যাপার এসেছিল তখন ওরা বিরোধিতা করেছে, অপারেশন সিন্দুরের ব্যাপারে ওরা বিরোধিতা করেছে, ওদের একটাই কাজ, ওরা বিরোধিতা করেই তারা যাবে। মহিলাদের পিছনে যখন বাস্তবায়নের সময় আসে তখন ওরা বিরোধিতা করবেই। মণিপুর নিয়ে একটা বক্তব্য রাখিনি। আপনাদের বিজেপি দলের যত নেতারা আছে বেশিরভাগই তারা মহিলাদের ধর্ষণ করেছে, কেউ পস্কমালায় অভিযুক্ত, কারোর বা মামলা চলছে। আপনি জানেন না সেখানে আমাদের গলায় মালা পড়ে, আপনারা আবার মহিলাদের কথা বলেন, মহিলাদের সম্মানের কথা বলেন। এখানে আমাদের নেতৃত্বরা গেছেন, আপনারা জানেন না যেটা সেটা কথা বলবেন না। না আমরা সবই জানি, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্মান করতে সোশ্যাল
আমি সবাইকে একটু থামাবো, একটা বাণিজ্যিক বিরতির সময় হয়েছে, আমি বিরতির পর আবারও আলোচনা আসবো, এক এক করে সবার প্রসঙ্গে আমরা যাব। সেখানে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, কল্যাণী এটা ভারতীয় জনতা পার্টি আমি সবাইকে থামাচ্ছি, কল্যাণীদি, শ্যামলীদি, সবাইকে থামাচ্ছি, একটা বাণিজ্যিক বিরতির সময়, বিরতির পর আবারও ফিরছি, চটজলদি সঙ্গে থাকুন। আমরা ফিরলাম বিরতির পর, একেবারে সময় নষ্ট না করে আমি চলে যাব আলোচনায় অতিথিদের কাছে। রজনীদি, আপনার কাছে এবার আমার প্রশ্নটা থাকছে যে যেখানে এবার আলোচনা একেবারে তুঙ্গে, সবাই বলছেন অনেক ধরনের কথা, কিন্তু এই যে বলা হচ্ছে বিজেপির স্বার্থসিদ্ধির জন্য এই বিল, কিন্তু আমরা যদি তাকাই বাংলার দিকে, যেহেতু আমাদের অসময়ে নির্বাচন হয়ে গেছে, বাংলার সামনে নির্বাচন, এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় যাচ্ছেন, প্রচারে তিনি রয়েছেন, তিনি আজকেও তিনি ঘোষণা করেছেন যে যদি বাংলায় বিজেপি সরকার আসে তাহলে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার নতুন ভাতার কথা তিনি উল্লেখ করেছেন। এবং ইতিমধ্যে যদি আমরা দেখি যে বিজেপি সরকার আইনি সভায় মহিলাদের স্বর্ণালী বলুন। একজন মহিলা স্পোকসপারসন, ওমেন স্পোকসপারসন, তিনি যখন মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করেন না, যিনি মহিলা বিলকে সমর্থন করেন না, একজন মহিলা হিসাবে আমি দুঃখিত, আমি লজ্জিত। কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি শুধু ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা নন, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের নারীদের সম্মানের কথা বলছেন। একজন মহিলা স্পোকসপারসন, একজন মহিলা হয়ে তিনি মণিপুরের বিষয় উল্লেখ করছেন, তিনি অন্যান্য ঘটনাগুলি উল্লেখ করছেন। বেশ, একদমই। আমি আসবো আপনার কাছে একটু, রজনীদের কাছে দেশে যখন আপনি একটু নেটওয়ার্কের সমস্যা, এই কথাটা আমি জানতে চাই, এই যে সবাই বলছে মণিপুর কথা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছেন না, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই, সংরক্ষণ হলে তো মণিপুরের মহিলারাও মানে স্বস্তি পাবে, ওরাও তো আলটিমেটলি গিয়ে ওরাও তো পার্লামেন্টে ওদের কথাগুলো রাখতে পারবে, তো সমস্যাটা কোথায়? আজকে যদি যে কোনো মহিলা বঞ্চিত না হতে হয়, তার জন্য আমরা চাইছি মহিলাদের রাজনৈতিক সুযোগ করে দেওয়ার জন্য। আমি কল্যাণীদি আপনাকে একটু থামাবো, প্রত্যেক প্যানেলিস্টের কাছে আমরা যাব, আমাদের অধিকার একদম। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিলটি এনেছেন, পুরো 1 ঘন্টায় ওনাকে দিয়ে দিন, পুরো 1 ঘন্টায় ওনাকে দিয়ে দিন। আমি আহ্বান রাখছি। স্যার আপনি কি বলবেন, বলুন। বলছি পুরো 1 ঘন্টায় ওনাকে দিয়ে দিন, যে যা বলছে উনি একা চিৎকার করে যাচ্ছেন, বলুন। পরিবারতন্ত্রের কথা বলছেন। আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বাবা বিজেপির সাংসদ, তার ভাই বিজেপির সাংসদ, তিনি বিজেপির বিরোধী দলনেতা, তার ভাইপো মিউনিসিপ্যালিটিতে দাঁড়িয়েছে, তার বাড়ির মহিলারাও দাঁড়িয়েছে। কিসের কি পরিবারতন্ত্রের কথা বলছেন, রাষ্ট্রবাদীর কথা বলছেন? আমরা কোনো মতেই আমরা মানে নারী সংরক্ষণের বিলের বিরোধিতা করছি না, কিন্তু উইদাউট সেন্সাস তুমি 543টা যে আসন সেখান থেকে 850-এ নিয়ে যাচ্ছ, তোমার লক্ষ্যবস্তু হচ্ছে যে সমস্ত জায়গায় তুমি শক্তিশালী, উত্তরপ্রদেশ, বিহার, যেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, একটা শ্রেণীকে খুব আক্রমণ করা হয়, তারা প্রচুর সন্তান উৎপাদন করে। উত্তরপ্রদেশ, বিহারে সেই জাতি ছাড়াও জনসংখ্যা ওরকম একটা জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজ্যগুলিতে জনসংখ্যা কম, তার নিরিখে সেই সমস্ত রাজ্যগুলি রাজ্যসভায়, লোকসভা নয় রাজ্যসভায় কম, তাদের রাজ্যসভা ক্যান্ডিডেট পাঠাতে পারবে, যার ফলে তুমি সেখান থেকে বিলগুলো পাস করিয়ে আনতে পারবে। সেজন্যই বিরোধিতা করা হয়েছে। আমি একটু আসবো মনীষাদির কাছে। দাদা আপনাদের অসুবিধা, বলুন দিদি, বলছি ডিলিমিটেশনে বিরোধীদের অসুবিধা কোথায়? ডিলিমিটেশন যেখানে হবে সেখানে তো শুধু বিজেপির প্রার্থী দাঁড়াবে না, আরে উইদাউট সেন্সাস অসুবিধা, উইদাউট সেন্সাস অসুবিধা না না, আপনারা ডিলিমিটেশনের ইস্যুতে কি মহিলাদের বিধানসভা থেকে বিতাড়িত করছেন, অসম্মান করছেন? আপনারা চাইছেন না যে মমতা ব্যানার্জি ছাড়া, ভাইপো ছাড়া আমরা চাইছি অন্য কেউ বিধানসভায় যাক, গান্ধী পরিবার ছাড়া অন্য কোনো মহিলা লোকসভায় যাক, আপনারা সেটা চাইছেন না। শুভ্রাদির কাছে যাই একটু, শুভ্রাদি অনেকক্ষণ বলতে চাইছেন, বলুন। সেন্সাস চাইছি, সেন্সাসটা করে দেখা হোক। শুভ্রাদি বলুন, সেন্সাস নিয়ে কি বলবেন? শক্তি বাড়বে না, আপনারা যদি বিজেপির স্বার্থ সিদ্ধি হতো, এটা যদি বিজেপির স্বার্থ সিদ্ধির জন্য হতো, তাহলে তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় মহিলাদের পাশে থাকতেন না। বিগত 70 দশকে কংগ্রেসের আমলে কি কি হয়েছিল? রাহুল গান্ধী বলেছেন যে
মহিলারা মনে রাখবে, হ্যাঁ সত্যি মহিলারা মনে রাখবে। কি কি মনে রাখবে? একটা 60 লক্ষ মহিলাদের উনাদের শাসনকালে একটা শৌচালয় ছিল না, উনাদের শাসনকালে ব্যাংকের অ্যাকাউন্ট মহিলাদের ছিল না, উনাদের শাসনকালে উজ্জ্বলা যোজনা ছিল না। এইসব কথা সত্যি মহিলারা মনে রাখবে, এটা মনে রাখার মতো কথা। প্রিয়াঙ্কা গান্ধী নিজে একজন মহিলা হয়ে তিনি মহিলা বিরোধী প্রস্তাব দিয়েছেন। উনি মহিলার নামে কলঙ্ক আমাদের সমাজে। আমি বলতে চাইছি, আর ডিলিমিটেশন যে হবে, ডিলিমিটেশনে তো মহিলাদের সিটি বাড়বে, অনেক কিছু করেছে। 543টা সিট অলরেডি আছে। এখান থেকে ওরা বলছে যে এই সিটের মধ্যেই সিট বাড়ানো হবে। কে কার সিট ছাড়বে? আগে প্রিয়াঙ্কা গান্ধী এই লিখে নিয়ে আসুন যে ওরা ওদের সিট ছেড়ে মহিলাদের আসন দেবে। তারপর শ্যামলীদি বলুন, ডিলিমিটেশন নাই হোক। আরেকটু বলি, এই যে বিজেপি যখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করলেন যে মহিলাদের স্বনির্ভর করার জন্য তিনি হাতে টাকা দিয়েছিলেন এবং যে প্রকল্পটির নাম দিয়েছিলেন লক্ষ্মী ভান্ডার, তখন এই নরেন্দ্র মোদী সরকার চিৎকার করে বলেছিল ওটা একটা ভিক্ষা, পশ্চিমবঙ্গের মহিলারা ভিখারি, ওটা ভাতা। আজকে সেই বিজেপি এসে বলছে যে আমরা বাংলায় ক্ষমতায় আসলে আমরা অন্নপূর্ণা যোজনা দেব, আমরা সোনার দিদি আপনি ভুলে যাচ্ছেন, দিদি আপনি ভুলে যাচ্ছেন আমাদের দিল্লিতে দেওয়া হয়, মধ্যপ্রদেশে দেওয়া হয়, রাজস্থানে দেওয়া হয়, আপনি ভুলে যাচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন যে বিজেপির সরকার টোটাল 21টা রাজ্যে আছে, আপনি ভুলে যাচ্ছেন সেটা। আমি একটু স্টুডিওর গেস্টের কাছে আমি বুঝতে পারছি না মহিলা বিলের সঙ্গে ইলেকশন এজেন্ডা প্রসেস, এটা এই বছর না হলে আগামীতে হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ডিলিমিটেশন হবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী চাইছেন 2029 এর মধ্যে মহিলাদেরকে 1/3 রিজার্ভেশন দিয়ে মহিলাদেরকে কেন নয়, কেন নয়? মহিলারা ক্ষমতায় আসলে ভয় কিসের? আপনাদের ভয় কিসের? যদি মহিলারা ক্ষমতায় আসে ভয় কিসের? কেন নয়? মহিলারা কেন আসবে না? ভয় মহিলারা কেন আসবে না? ওরা বুঝে গেছে, তৃণমূল বুঝে গেছে যে লক্ষ্মীর ভান্ডার, তার মানে আপনাদের ভয় রয়েছে পরিবার কেন্দ্রিক থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই ভয়। কেন শুধু কি আসন সংখ্যা বাড়াতে হবে? কেন 543টার কেন মধ্যে মহিলা বাড়াবে না? সংরক্ষণ ডেমোগ্রাফি যদি আসন সংখ্যা বাড়ছে তাহলে সমস্যা কোথায়? আপনারা মণিপুর নিয়ে অনেক কথা বলেছেন, আপনারা বলছেন মণিপুর চলছে, মণিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলছেন না, সেইখানে তো ভালো হবে। মহিলারা পার্লামেন্টে গিয়ে মণিপুরের কথা বলতে পারবে, মণিপুরের মহিলারা গিয়ে মণিপুরের কথা বলতে পারবে, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? আমি একটু সবাইকে কথা বলেছি। হ্যাঁ বলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখনই মণিপুরে যেতে বলুন। প্রফেসর যিনি উনি বলছেন যে সেন্সাস হোক, হ্যাঁ অফকোর্স সেন্সাস ডিলেড হয়েছে, সে কোভিড হয়েছে, তার 2011 পরে আমাদের সেন্সাস হয়নি। তো সুতরাং এখানে ডিলিমিটেশনের কন্ডিশন তখনও ছিল, তো সেটা তো ওনারা পাস করেছেন। এখানে তাহলে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 2023 নরেন্দ্র মোদী সেটা করেছে না, সেটাকে অপোজ করতেই হবে। নরেন্দ্র মোদী করেছে, যখন নরেন্দ্র মোদী কিছু একটা করে সেটাকে অপোজ করতেই হবে। মানে হচ্ছে সীমানা বাড়ানো, সংখ্যা বাড়ানো। শুনুন, সীমানা বাড়ানো টাড়ানো সব কন্ডিশন ম্যাডাম ওগুলো অলরেডি 2023 বেঁচে দিয়েছিল। আদানি আবদানির হাতে তুলে দিয়েছে। বিরোধীদের কাজ হচ্ছে মোদি বিরোধিতা, আমরা সাধারণ বিরোধীদের কাজ হচ্ছে মোদি প্রশ্ন বিরোধিতা। করছি, আমি আবার বলছি আমি আই ডু নট বিলং টু পলিটিক্যাল পার্টি, সুতরাং আমি আপনাকে এই প্রশ্নটা সুতরাং আবার করছি যে হোয়াট ইজ 2023 আপনারা সবাই পাস করেছিলেন এবং সেখানে কি ডিলিমিটেশন ছিল না? ছিল। তফাৎটা কি? ওখানে লেখা ছিল, ওই 2023 বিলে বলা হয়েছিল যে সেন্সাসটা হওয়ার পরে, যেটা প্রফেসর উনি বলছেন বারবার করে, এখন কি অ্যামেন্ডমেন্ট চাইছে যে লেট আস নট ওয়েট ফর দ্য সেন্সাস, 2011 সেন্সাসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশন করে আমরা উইমেন রিজার্ভেশন বিলটা পাস করে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা এই বিজেপি, কংগ্রেস, তৃণমূল এইটার টার্গেট না করে যদি আমরা কোয়ালিটি ডিসকাশন এটা নিয়ে করতে পারি যে 2011 সেন্সাসের ওপরে করলে কি হবে এবং নেক্সট সেন্সাসের
জন্য ওয়েট করে তারপরে রিজার্ভেশন আনলে কি হবে? বেশ, লেট আস নট বেশ। ফরগেট কি আমাদের 13.6% রিজার্ভ। আমরা বিরোধীদের কাছে আসবো উত্তরে, আমরা আবারও ফিরবো একটা ছোট্ট বিরতির সময়, চট জলদি ফিরছি, সঙ্গে থাকবেন। আমরা ফিরলাম বিরতির পর নারী শক্তি বন্দনা নিয়ে, এবং একেবারে আলোচনার শেষ পর্যায়ে আমরা রয়েছি, হাতে বেশি সময় নেই, প্রত্যেকের কাছে আমি আসবো। রজনীদি কি বলতে চাইছিলেন? আমি বলতে চাইছি এই যে কালকে পরশুদিন যেটা মানে হলো, তারপরে যে উদযাপন করা হলো, বিরোধিতা পার্টিরা যে গিয়ে উদযাপন করলো, সেটা খুব লজ্জাজনক। কোনো একটা ব্যাপারে ওদের ভালো নাই লাগতে পারে, ওরা বিরোধিতা করতেই পারে, কিন্তু কি আমরা কি এটা ধরে নেব যে পার্লামেন্টে শুধু প্রিয়াঙ্কা গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী আর গান্ধী পরিবারের মহিলাদেরই মানে কথা বলার বা ওইখানে প্রাধান্য দেওয়া হবে, আর বাকি মহিলাদের কি কোনো এখানে রাইটস নেই? আমরা এখনো 13% রয়েছে, কিন্তু 13% থেকে যদি 33% করা হয়, তাহলে শুধু কি বিজেপির মহিলারাই গিয়ে সেখানে স্থান পাবে? অন্য অন্য পার্টিরা মহিলাদেরও তো সেই স্থানটা হবে। আর যে সমস্ত প্রবলেম আছে, যে সমস্ত মহিলাদের প্রবলেম আছে, এখন আমি যদি একটা সিম্পল কথা বলি, একটা বাড়ির কথা বলি, আমি একটা বাড়িতে একটা মেয়ের যখন কোনো প্রবলেম হয়, ও কিন্তু ওর মার কাছে যায়, সবার আগে ও কিন্তু বাবার কাছে যায় না, ও মার কাছে যায়। সেরকমই মহিলাদের যেগুলো প্রবলেম হবে, ওরা মহিলারা যেভাবে বুঝবে, সেটা কি পুরুষরা বুঝবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে বুঝে, আমি সেটা বলছি না, আমি 100% পপুলেশনকে টার্গেট করে বলছি না, কিন্তু একটা মা যেভাবে মেয়ের প্রবলেম বুঝবে, তাই সেরকমই একটা মহিলার প্রবলেম বুঝবে। তো সেখানে বিরোধিতাটা কেন? বলুন না, আমি এর উত্তরটা আমি প্রথমেই দিয়েছি যে ওনারা যে কথাটা বলতে চাইছেন মেয়েরা মেয়েদের বিষয় বুঝবে, সেটা খুবই একান্তিক বিষয়, সেটা খুবই ব্যক্তিগত বিষয়। আপনি সংসদীয় ভারতীয় গণতন্ত্রের রাজনীতিতে সেখানে একান্ত একেবারে ব্যক্তিগত বিষয় থাকে না, যেটা উনি উদাহরণ দিলেন খুব সঠিক, একদম সঠিক। বাড়িতে আমারও 2 কন্যা, তো আমার মেয়েরা যখন তাদের ব্যক্তিগত ইস্যু তৈরি হয়, তখন তারা মায়ের কাছেই যায়, কিন্তু সার্বিক ইস্যু যখন তৈরি হয়, মানে আলু কিনবো না ঢেঁড়স কিনবো না মাছ কিনবো না মাংস খাবো, তখন সেটা আর মায়ের কাছে যায় না, বেশ, আমি একটু চলে যাই, পরিবারের কাছেই আসে। আমি একটু চলে যাই কল্যাণীদের কাছে। গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এটা এরম নয় যে ব্যক্তিগত বিষয় নিয়ে মায়ের কাছে যাচ্ছে, মেয়ের কাছে যাচ্ছে, এটা একটা সার্বিক বিষয়। এক নম্বর কথা, 2 নম্বর কথা, গোটা দেশের মহিলাদের বারবার বলছি, গোটা দেশের আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা উইদাউট সেনশন কেন, সেন্সাস কেন, এবং কেন এই মহিলাদের সম্মান, ভোটের আগে এই এটা সম্মান তৈরি করা দিতে হলো? ভারতবর্ষের 70 কোটি মায়েদের, 70 কোটি নারীদের এই আত্মমর্যাদা দেওয়ার জন্য, এটা দেওয়া নয়, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই বিলকে সমর্থন করা সমস্ত রাজনৈতিক দলগুলির দায়িত্ব, কারণ এটা সাংবিধানিক অধিকার, ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু আজকে আমরা দেখছি এই দেশের রাজনীতিতে, যেখানে পঞ্চায়েত স্তর, যেখানে ত্রিস্তর পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, নগর পঞ্চায়েতে 50% রিজার্ভেশন করা হয়েছে, সেখানে আপত্তি নেই, শুধুমাত্র সংসদে এবং বিধানসভায় 33% রিজার্ভেশন দিতে ইন্ডিজুটের আপত্তি। শ্যামলীদি কি বলবেন? ত্রিস্তর পঞ্চায়েতে নিচের লেভেলে, শ্যামলীদির কাছে আসবো উত্তরে। রিজার্ভেশন নাই, 50% মহিলাকে আনতে বলুন না বিজেপি, যাকে সমর্থন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নিচের সেটা ভোটের আগে কেন এই জনপ্রতিনিধি একটু থামাচ্ছি, উত্তরে আমি শ্যামলীদির কাছে যাচ্ছি। কিন্তু লোকসভায় এবং রাজ্য বিধানসভায় কল্যাণীদি একটু আমি থামাবো, আপনার উত্তরে আমি যাব বাকিদের কাছে। কল্যাণীদি একটু থামাচ্ছি আপনাকে, কল্যাণীদি একটু থামাচ্ছি, বাকিদের কাছে যাচ্ছি আজকে উত্তরে। আমরা মহিলারা বলুন। আজকে মহিলারা আমরা সর্বক্ষণ মহিলাদের সমর্থন করি এবং সারা জীবন। তাহলে যে এই প্রশ্নটা উঠলো যে উল্লাস বিজয় 2010 এর ওয়াকআউট, সেটা আমরা ভুলিনি। আপনারা যে চ্যাম্পিয়নিং যেটা করতে চাইছেন, যে আমরা উইমেন চ্যাম্পিয়নিং, আপনাদের অনেক কিছু 2010 এর ওয়াকআউটটা তৃণমূল করেছিল, সেটা হিস্ট্রি, আমি প্রশ্ন সেটা করছি, আপনাদের আপনাকে আমি প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, আমার কথা শুনুন।
না 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 আমার কথা শুনুন, আপনাকে আমাদের প্রশ্ন করছি। সাধারণ নাগরিকের কথা তো আপনাকে আপনারা করছি, শুনবেন। আপনাকে তো তাই প্রশ্ন না? করছি। আপনারা তো আমাদের আমাদের ভয়েসটা তো আপনাকেও শুনতে হবে, আপনাকেও শুনতে হবে। সেই আপনি ভয়েস নিয়ে আমি মহিলাদের আপনাদের সম্মান সামনে করে বলছি যে আপনারা সবার সবার আগে বলুন, কেন ওয়াকআউট আজকে করেছেন প্রধানমন্ত্রী 2023 এর আপনি ডিএলিমিনেশনের আপনি ক্লজ প্রশ্ন থাকা করছেন, লটাকে কেন আপনারা আপনি অ্যাকসেপ্ট আজকে উত্তর করেছিলেন? দিন। তার উত্তর আজকে আমি এখন বলছি 2026 হ্যাঁ এখন আজকে কথাটা হচ্ছে যে 2026 কোনো দাঁড়িয়ে, পলিটিক্যাল পার্টি সে তার আজকে পাওয়ার রাখার 2026 জন্য দাঁড়িয়ে বেদার ওই কন্যাশ্রী বলুন আপনারা শুনুন, লক্ষ্মী ভান্ডার আপনারা বলুন বিজেপি সবাই বিজেপি সবকিছু দালাল হয়েছে, তৃণমূল হোক বিজেপি বিজেপি হোক দলদাসে কংগ্রেস হোক পরিণত সবাই হয়েছে। সেটা করে আমি একটু সুতরাং এখানে দ্য পয়েন্ট ইজ কেন এরা করে? মেইনলি কে অপোজ করে? করছে এক তো এটা একমাত্র একটা তৃণমূল করে। মানে নর্থ তৃণমূল ভার্সাস করে। সাউথ হয়ে যাচ্ছে আপনি আজকে আর এত কথা second হচ্ছে বলছেন, একটা আপনি ডিমান্ড এত আছে কথা কিছু বলছেন। কিছু পার্টি না, না, যেরকম আপনি এত আরজেডি কথা বা বলছেন, এসপিদের আপনার কথা- সেটা হচ্ছে ওবিসি কোটা এবং এই ওবিসি কোটাটা 33% রিজার্ভেশনে আনার ওনাদের মানে এইম এবং সেইটাতে কিছু কনস্টিটিউশনাল মানে চ্যালেঞ্জেস আছে ওটা ওইভাবে আনা যাবে না এবং দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট যেটা কেউই সেইটা আমি নিয়ে কথা আপনাকে বলছেন প্রশ্ন না করছি। আমি একদম আমি আমরা আপনাকে সময় আমি প্রশ্ন বেশি নেই করছি। আমি একটু আপনি শুভ্রাদির মহিলা। কাছে যাব শুভ্রাদি আমার কথা শুনতে হবে, আমি একটাই কথা বলবো, আমি একটা কথা বলতে হ্যাঁ, চাই, আমি- একটা আমি কথা বলতে চাই। প্রথমেই আজকে প্রধানমন্ত্রী উনি নরেন্দ্র মহিলা, মোদীজিকে উনি মহিলাদের আমার সমর্থন করছেন। আন্তরিকভাবে আজকে ধন্যবাদ আমি আপনাকে জানাই। প্রশ্ন 70 করছি, কোটি মহিলার দেশের তরফ থেকে প্রধানমন্ত্রী, ওনাকে অনেক দেশের অনেক কোটি কোটি স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ জানাই যে উনি যে পশ্চিমবঙ্গের আমাদের মহিলা পাশে মুখ্যমন্ত্রীকে সবসময় দাঁড়িয়ে আছেন রুচিকর কথা এবং বলে। আমাদের ঠিক আছে অধিকার এর আমরা উত্তরই আসবো নিয়ে শ্যামলীদি যাওয়ার চেষ্টা এর করবো। উত্তরটাই আমি ঠিক চাইছি আছে, শুভ্রাদি আমরা শ্যামলীদি যেমনটা রাজপথে বলছেন নেমে প্রধানমন্ত্রী আসবো। নরেন্দ্র ওরা- মোদী স্বরাষ্ট্রমন্ত্রী তারা বাংলার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেন প্রায় তাহলে মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে কেন কথা বলছেন কি বলবেন আরেকবার বললে ভালো হয় কি বুঝতে পারি নাই প্রশ্নটা ছিল যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারাই বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন তাহলে এবার রিজার্ভেশন নিয়ে তারা মুখ খুলেছেন কেন হ্যাঁ বলুন হ্যাঁ কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী তো নামে মহিলা উনি তো মহিলা ঠিকই আছেন কিন্তু মহিলা হয়ে মহিলাদের বিরুদ্ধে তিনি যেসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ওনাকে কটাক্ষ করার মতোই উনি মহিলা নামের কলঙ্ক আমাদের জন্য মনীষাদি মহিলাদের জন্য অবশ্যই প্রশ্নটা আমরা অনেকেই সব অবশ্যই যেই মহিলা রাজ্যে বলতে পারি মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আর্জি করের মতন ঘটনা হয় আর তারা পার পেয়ে যায় তাহলে সেখানে উনি একদম অবশ্যই সময় বলবেন। আমাদের নেই আমাদের আজকে ডিলিমিটেশনের বিরোধীদের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না বেশ ডিলিমিটেশনে যখন হবে সেখানে তো বিজেপি প্রার্থীর সাথে বিরোধী প্রার্থীরাও থাকবে এমন তো না যে শুধু বিজেপি প্রার্থীরা থাকবে আজকে ওই কেন্দ্রীয় সংস্থা বলছে আজকে যে মহিলা সংরক্ষণ বিল সেখানে মহিলাদের বাধা দেওয়া হলো বেশ, বিলটা আমরা পাস করতে পারবো আমি না সবাইকে থামাবো ওই এটি বলছে, সবাইকে ওই ধন্যবাদ কেন্দ্রীয় আজকে সংস্থা আলোচনায় থাকার জন্য কারণ আমাদের সময় একদম নেই আলোচনা একেবারে ডিবেটে যারা যারা ছিলেন প্রত্যেককেই ধন্যবাদ স্টুডিওতে রজনী শাহ মিত্রা সোম এবং অনলাইন যোগে শ্যামলী সরকার শুভ্রা চৌধুরী কল্যাণী রায় সৈকত মণ্ডল মনীষা সরকার প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা আবারও এই আলোচনা নিয়ে বসবো কারণ এই আলোচনা 1 ঘন্টায় শেষ করা সম্ভব নয় এবং নারীদের সুরক্ষা নারী শক্তির বন্দনা হওয়া যে উচিত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সংরক্ষণ বা ডিলিমিটেশন তা গিয়ে আগামীতে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে ধন্যবাদ সকলকে।